কার্লো আনচেলত্তির জন্য বড় চ্যালেঞ্জ। তারা হয়তো বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে, সেটাতে সমস্যা না, কিন্তু যে অবস্থায় আছে সেখান থেকে উঠতে হবে এবং তার অনেক, যেটা বললাম, কঠিন চ্যালেঞ্জ। কি মনে হচ্ছে এই ম্যাচটা নিয়ে? একটা ব্যাপার হচ্ছে কি, আপনার বেশি না, আপনি যদি লাস্ট 5 ম্যাচ বাদ দেন, একটা সম্ভাবনা ছিল যে ব্রাজিল কোয়ালিফাই নাও করতে পারে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো সেই ব্রাজিল তারপর আপনার 5টা ম্যাচ খেললো, পসিবল আপনার 15 পয়েন্টের মধ্যে থেকে 11 পয়েন্ট বোধহয় নিল। তো ব্রাজিল ওই শেপটা ফিরে পেয়েছে বিফোর আর্জেন্টিনা ম্যাচ। সো লাস্ট টাইম যখন তারা মার্চে আর্জেন্টিনার সঙ্গে 4টা গোল খেলো, ওর আগ পর্যন্ত 5 ম্যাচে যদি আপনি হিসাব করেন, ব্রাজিল প্লে রিয়েলি ওয়েল। আর আপনি যেটা শুরুতে বলছিলেন যে কার্লো অ্যানচেলত্তি এসেছেন, একটা ব্যাপার কি, আপনি লাস্ট টাইম যদি খেয়াল করেন যে ব্রাজিলের কোচদের পারফরমেন্স, ব্রাজিল আর্জেন্টিনার সাথে ওইরকম একটা হারের পরে দরিভালের যাওয়াটা একদম ইমিনেন্ট ছিল। এটা হইতই, এটা হইতই, কারণ আপনি অন্য টিমের সঙ্গে হারেন, আর্জেন্টিনার সঙ্গে হারেন, এটা কিন্তু ম্যাটার করে অন্যরকম ভাবে। সো আমার মনে হয় যে অ্যাজ ইউ মেনশন, ইট ওয়াজ মানে কারেক্টলি পয়েন্টেড আউট যে কার্লো অ্যানচেলত্তির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ ব্রাজিলিয়ান ভক্ত যারা, তারা ব্রাজিলটাকে ব্রাজিলের মতো হয়ে ওঠা দেখতে চায়, যেটা অ্যাকচুয়ালি মিসিং। আর আপনি যদি ফর্ম বা টিম হিসাব করেন, লেটস সে যে ইকুয়েডরের সঙ্গে খেলা, ইকুয়েডরের বেস্ট 11-এ কোনো 11 জন খেলবেন, বাংলাদেশে কয়জন ফুটবল ভক্ত বলতে পারবে? আপনি হয়তো 3জন 5জন প্লেয়ারের নাম বলতে পারবেন, কিন্তু এই ইকুয়েডর লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের 2 নম্বর দল। কিন্তু ডিফারেন্সটা তো ব্রাজিলের সাথে খুব সম্ভবত 2 পয়েন্টের। হ্যাঁ, সেটা ঠিক আছে, আপনার 2 নম্বর দল। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি যদি ভুল না করি, সেটা হচ্ছে গত প্রায় 20-21 বছরে ইকুয়েডর কিন্তু ব্রাজিলের সঙ্গে জেতেনি। হ্যাঁ, এবং লাস্ট 13 ম্যাচ তারা যে খেলেছে, ব্রাজিল ওয়াজ দ্য আনবিটেন দল। বাট ইয়েস, হ্যাভিং সেড দ্যাট, ইকুয়েডরের যে হোম ফর্ম যদি আপনি হিসেব করেন, আপনার এই যে 14টা তো ম্যাচ হয়ে গেছে সবার। সো এই যে 7 ম্যাচ তারা খেলেছে, পসিবল যে 21 পয়েন্ট, এই 21 পয়েন্টের মধ্যে তারা 17 পয়েন্ট আর্ন করেছে, এবং শুধুমাত্র তাদের মাঠ থেকে কলম্বিয়ার প্যারাগুয়ে সম্ভবত একটা ড্র নিয়ে গেছে। সো এই মিটিংটা ব্রাজিলের জন্য খুব টাফ হতে যাচ্ছে। কারণ নতুন কোচ যখন আসেন, আপনার যত নামি প্লেয়ারে থাকুক, যত বড় প্লেয়ারই থাকুক, যত পারফর্মার প্লেয়ারই থাকুক, কোচের নিজস্ব কিছু দর্শন থাকে এবং তিনি তার দলটাকে তার মতো করে খেলাতে চান। এবং এইটার সঙ্গে প্লেয়াররা কতটুকু একদম প্রথম ম্যাচ থেকেই মানিয়ে নিতে পারবে, এরকম একটা ডাউট কিন্তু কোনা থেকে যায়। সো ব্রাজিল ইকুয়েডর ম্যাচে আপনি ইকুয়েডর কেমন খেলবে এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিত থাকেন, আপনারও চিন্তা নেই, আমারও চিন্তা নেই। সবার ফোকাসের জায়গাটা হচ্ছে ভাই ব্রাজিল কেমন খেলবে, যে নেইমার জুনিয়র ও তো নাই, কিংবা ম্যাচেস কোনে আর কি খেলানো হবে, ব্রুনো গুমেরেজকে খেলানো হবে, এই যে ব্যাপারগুলা। কিন্তু কোন রোলে খেলবে, আপনি হলে লেটস সে রিচার্লিসনকে আপনি স্ট্রাইকার দেখে অভ্যস্ত, কথার কথা আমি বলতেছি, দেখা গেল কোনো কারণে আপনার কার্লো আনচেলত্তির মনে হচ্ছে না, এই ম্যাচের প্রথম 30 মিনিটস তারা আমি লেফট উইংয়ে খেলাবো, দেখি না কি হয়, হইতেই পারে। সো ওই কোচের স্ট্র্যাটেজিটা কেমন হয়, কোন ফরমেশনে তিনি যান। আমরা এখন যদি কার্লো আনচেলত্তিকে একজন দর্শক হিসেবে জাজ করতে যায় কেউ, সে কিন্তু রিয়াল মাদ্রিদ দিয়ে জাজ করবে প্রাইমারিলি, যে রিয়াল মাদ্রিদে সে কিভাবে খেলেছেন, টিমকে কিভাবে খেলিয়েছেন, তার কোন কোন প্লেয়ার ডিসপোজাল ছিল, তাদের কিভাবে ব্যবহার করেছেন। এখন ওটার সঙ্গে আপনি সিমিলারিটি রেখে ওই সিমিলারিটি খুঁজতে যাবেন ব্রাজিল ইকুয়েডর ম্যাচে। সো কার্লো আনচেলত্তির জন্য একটা বৈশ্বিক যে প্রেশার, এই প্রেশারটা থাকবে।